পড়াশোনা করে, অর্থাৎ প্রায় 60 লক্ষর মতন শিক্ষার্থীরা আমাদের এখানকার সামাজিক বাস্তবতায় মাদ্রাসায় পড়াশোনা করে। এখানে বৈষম্যগুলো অনেক লেভেলে হয়ে থাকে। একটা হচ্ছে যে তাকে আপনি রাষ্ট্রীয়ভাবে আসলে অ্যাড্রেস করছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মাদ্রাসার পড়াশোনার যে পুরো সিস্টেমটা, সেখানে রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলোর কাঠামো কিংবা পড়াশোনার উন্নয়নে খুব বেশি আসলে মনোযোগ দেওয়া হয় না। খুব 80-র দশকে 1985 কিংবা 86 সালে প্রথম আলিমকে হচ্ছে স্বীকৃতি দিয়েছিল আপনার হচ্ছে ইন্টারমিডিয়েটের পদমর্যাদা। তারপরে হচ্ছে আপনার স্নাতকের মর্যাদা নিয়ে সমমান, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে। অর্থাৎ রাষ্ট্র যেখানে স্বীকৃতি দিতেই কণ্ঠ মানে এক ধরনের হচ্ছে কৃপণতা করে, সেখানে তো আসলে তার অবদানকে স্বীকার করা কিংবা হচ্ছে তাকে ইউটিলাইজ করা, সেটা তো আরও অনেক পরের বিষয়। অর্থাৎ প্রথমত তাকে অ্যাড্রেসই করতেছে না। আপনি দেখবেন যে 2011-12 সালে আমরা যখন দাখিল কিংবা আলিমে পড়াশোনা করি, তখন একটা খুব আমাদের ভিতরে জিনিস ছিল যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, ইকোনমিক্স, বাংলা এবং ইংরাজি, এই 4টা সাবজেক্টে সাধারণত ভর্তি হতে পারতো না। মানে সে যদি ভর্তি পরীক্ষায় প্রথমও হতো, তারপরে তাকে এই 4টা সাবজেক্টে ভর্তি হতে দেওয়া হতো না। এবং এটা নিয়ে আদালতে অনেক দিন মামলা চলছে। পরবর্তীতে মাদ্রাসার কারিকুলাম চেঞ্জ আনছে, 100 জায়গার 100 মার্কের ইংরাজি জায়গায় সেখানে পরিবর্তন করছে, 200 মার্ক করছে। তারপরে দেখেছে যে অনেক আইন আদালতের মাধ্যমে সর্বশেষ হচ্ছে ভর্তি হওয়ার এই বাধ্যবাধকতা উঠেছে। কিন্তু ওই যে একটা সামাজিক যে ব্যারিয়ার, সেটা কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থীরা হচ্ছে রাষ্ট্রের 55 বছরেও তারা কিন্তু এই বৈষম্যটার শিকার হয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় তাকে একটা নটর ডেমের স্টুডেন্ট কিংবা আপনি এখানকার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, সে যখন রাষ্ট্রকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে চিন্তা নিয়ে সে বেড়ে ওঠে, একই সময় ধরেন তামিনুল মিল্লাত বলেন, দারুন নাজাত বলেন কিংবা সবচেয়ে ভালো কওমি মাদ্রাসাগুলো বলেন, আপনি হাটাজারি বলেন, এখানকার লালবাগ থেকে শুরু করে অনেক মাদ্রাসা, তাকে একই সাথে 2টা মনস্তত্ত্ব নিয়ে বড় হতে। একটা হচ্ছে তার সামাজিক স্বীকৃতি তাকে আদায় করে নিতে হওয়ার একটা মনস্তাত্ত্বিক প্রেশারে থাকতে হয়, একই সাথে তাকে যোগ্যতাও অর্জন করতে হয়। অর্থাৎ সে প্রেশারে থেকে যোগ্যতা অর্জন করতেছে এবং সে আরেকজন হচ্ছে কোনো ধরনের প্রেশার ছাড়াই সমাজ তাকে হচ্ছে যে আপনার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকে হচ্ছে ধরেন আপনার রিকগনাইজ দিচ্ছে। তো ফলশ্রুতি এই লড়াইটা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু এই ধরনের একটা এই লড়াইটার ভিতরে রয়ে গেছে। এখানে আশরাফ মাহাদী ভাই খুব ভালো করে অ্যাড্রেস করছেন যে বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা খুব ভালো সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট থাকেন, আমরা যেভাবে সুপার ট্যালেন্ট বলতে যেরকম বলি যে অনেক সময় স্কুল থেকে ভালো পড়াশোনা করলে ইংলিশে খুব ভালো বলেন, বাংলাও বলেন, অর্থাৎ 2 ভাষায় তার হচ্ছে সমান দক্ষতা থাকে। কওমি মাদ্রাসার যারা খুব সুপার ট্যালেন্ট থাকেন, তারা মিনিমাম 4টা ভাষায় একেবারে খুবই প্রাঞ্জলভাবে হচ্ছে তাদের এই অভিজ্ঞতাটা হয়। মানে এটা সব মাদ্রাসার হয় না কিংবা সব স্টুডেন্টদের হয় না। আপনি যদি ভালো করে যারা হচ্ছে কওমি থেকে পড়াশোনা করে, বাংলা, ইংরেজি, আপনার উর্দু এবং একই সাথে আরবি, এই 4টা ভাষায় তারা একেবারে খুব ভালো করে পারে। এখন তাদের এই যে এক্সট্রা যোগ্যতা, মানে আমি দেখেছি গত বছর বিএনপি জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান বলছে যে প্রত্যেক শিক্ষার্থীকে হচ্ছে বাংলা ইংরাজির বাহিরে আরও একটা ভাষা শিক্ষার একটা তারা প্রজেক্ট নেবে, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য। তাহলে এই রাষ্ট্রে যেখানে একটা মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে আরও 2টা ভাষা শিক্ষার চর্চা করে গেছে দীর্ঘ 55 বছর ধরে, সেটাকে আপনি কোনো ধরনের অ্যাড্রেস করছেন না, সেটার কোনো হচ্ছে মূল্যায়ন নাই। কিন্তু আপনি আবার একই জিনিস হচ্ছে রাজনৈতিকভাবে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিচ্ছেন। কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল, টানা 3বার আপনার হচ্ছে ধরেন এই ক্ষমতায় তারা ছিল। সেই সময় কিন্তু এই যে মাদ্রাসা শিক্ষার্থীদের যে আলাদা যেই জায়গাটার তাদের যে যোগ্যতাটা, সেটাকে কোনোদিন কিন্তু মূল্যায়ন করার ক্ষেত্রে কিন্তু কোনোদিন কিন্তু চিন্তা করে নাই। কিন্তু নির্বাচনের আগে ঠিকই যে আমি এক্সট্রা একটা ভাষা শিক্ষা নিয়ে তাদেরকে হচ্ছে শিক্ষার্থীদেরকে আরও বেশি কর্মসংস্থান যোগ্য করব, সেটা কিন্তু সে উদ্যোগ নিচ্ছে। কিন্তু যেটা চলমান আছে শুধুমাত্র মাদ্রাসা হওয়ার কারণে সেটাকে আলাদাভাবে মূল্যায়ন করা হয় না। এটা এভাবে বলতে পারতো যে আমাদের কিছু কিছু মাদ্রাসায় দীর্ঘদিনের চর্চা, সেখানে 4টা ভাষা শেখানো হয়। আমরা জাতীয়ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে
আমরা 4টা না পারি 3টা ভাষা শিখবা, তাহলে কি হয় যে আপনার এই যে মাদ্রাসা চর্চাটা তাকে কিন্তু সোসাইটিতে আপনি আপলিফ্ট করতেছেন, তাকে কিন্তু আপনি রিকগনাইজেশন দিচ্ছেন। এটা কিন্তু কখনো সেভাবে হয় না। কিন্তু আপনি যদি একটা স্কুলে ভালো চর্চা হয় সেটার উদাহরণ কিন্তু আপনি অ্যাড্রেস করে সোসাইটিতে অন্য স্কুলের উপরে কিন্তু তাকে কিন্তু সুপিরিয়রিটি দিচ্ছেন। কিন্তু মাদ্রাসার এই যে স্পেশাল তার যে হচ্ছে যেটা সোসাইটিতে তার যে অবদান, সেটাকে আপনি কোনোভাবেই রিকগনাইজেশন দিচ্ছেন না। তো ফলে আমি যেটা বলবো যে আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থীদের এখন পর্যন্ত আলাদাভাবে এই যে আমাদেরকে সেমিনার করতে হচ্ছে, এটাকে প্রথম হচ্ছে রাষ্ট্রকে প্রত্যেক নাগরিকের প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে সমান সুবিধা দিয়ে সমানভাবে অ্যাড্রেস করতে হবে তার অবদানকে, এবং তার কোন কোন জায়গায় এক্সট্রা হচ্ছে তাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তার হচ্ছে সে অবদানকে কাজে লাগানো যায় সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। এবং এই জায়গার যে বৈষম্যটা যত ধরনের, এই সকল বৈষম্যকে হচ্ছে আসলে দূর করতে হবে। অবদানের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিশেষ করে পুরো ফ্যাসিবাদের সময় মাদ্রাসা এবং হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা একটা বর্গ আকারে এক ধরনের বলা চলে যে মানে সামাজিক নিপীড়নের মধ্যে দিয়ে হচ্ছে তাদেরকে বেড়ে উঠতে হয়েছে। এটা মাদ্রাসার শিক্ষার্থী যখন ঢাকায় আসে তাকে এক ধরনের মনে হয় যে ভিন দেশের শহরে, মানে তার নিজের রাজধানী তার নিজের শহর সেটা কখনো সে আপন মনে করতে পারে না। কারণ চারদিকে এরকম একটা আবহ দেখেছে যে তার কালচারের মাধ্যমে তাকে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রেশারে রাখা হয়। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হচ্ছে তাকে এক ধরনের ডিলেমার ভিতরে রাখা হয়। দেখেছে যে ধরেন বহু শিক্ষার্থী আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তার ভিতরে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ আসে, সে কি মাদ্রাসার পাঞ্জাবি দাড়ি টুপি পরে পড়াশোনাটা করবে নাকি সে সেগুলো ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরবে। কারণ সে যদি দাড়ি টুপি ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে তাহলে তাকে তার ওই সহপাঠীরা করে, কিরে তুই তো মাদ্রাসা সব কিছু ছেড়ে দিছিস, মানে এখন আমাদের মানে বাটপার হয়ে যাচ্ছে, এই ধরনের তাকে কিন্তু ধরেন বুলিং করা হয়। আবার সে যদি দাড়ি টুপি পাঞ্জাবি পরে যদি দেখছে ক্লাস করে, তাহলে ওই ক্লাসের শিক্ষকরা ওই সহপাঠীরা অনেকে আবার হচ্ছে আর চোখে তাকায় যে ও যে হুজুর, ও তো হচ্ছে মানে কি করবে, ও তো নিজেই হচ্ছে মসজিদে দৌড়ে কুল পায় না, ও সমাজ রেখে দিবে, মানে এই ধরনের এক ধরনের কিন্তু একটা সোশ্যাল বুলিংয়ের মধ্যে দিয়ে যাইতে হয়। আমার নিজের অভিজ্ঞতা আছে যে দেখেছি যে আমার একাডেমিক্যালি আমাদের 4জন আমাদের ক্লাসমেট ছিল, তারা বোরকা পরতো, সর্বশেষ তারা নিকাব করা শুরু করলে তখন হচ্ছে এক ম্যাম তিনি হচ্ছে ক্লাস করতে অস্বীকৃতি জানান। এটা নিয়ে পরে আমরা ক্লাসের সবাই মিলে যখন প্রেশারাইজ করছিলাম, পরবর্তীতে ম্যাম সরি বলে জিনিসটাকে সলভ করছিলেন। তাহলে এই যে তাকে হচ্ছে আপনার নির্দিষ্ট পোশাক পরার কারণে আপনি হচ্ছে মানে তাকে এক ধরনের সামাজিক বুলিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সামাজিক ঘটনাটা চেঞ্জ করার জন্য আমাদের প্রত্যেকের মনস্তাত্ত্বিকভাবে একটা পরিবর্তন আনতে হবে। এটা রাষ্ট্রীয় উদ্যোগও নিতে হবে, পাশাপাশি ব্যক্তি পর্যায়ে যে আপনি ওই চর্চাটা আসলে করবেন কিনা, তাকে আপনি আলাদা বর্গ আকারে দেখবেন কিনা, সেই জায়গাটা হচ্ছে যে আপনার আলাদাভাবে করতে হবে। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একই সাথে যে মাদ্রাসার শিক্ষার সাথে যারা এক ধরনের কর্তৃপক্ষ হিসাবে আছেন কিংবা হচ্ছে তাদেরকে আরও বেশি রাজনৈতিক সামাজিকভাবে মানে সমাজে অ্যাকোমোডেট হওয়ার জন্য তাদের নিজেদের থেকে এক ধরনের আগ্রহ এবং হচ্ছে সেটা সোশ্যালাইজেশন করতে হবে।